সে বহু বছর আগের কথা। পাহাড়ের চূড়ার কাছাকাছি এক রাজ্য ছিল। সেই রাজ্যে যেমন ছিল চারিদিকে আলোময় ঝলকানিতে ভরপুর, তেমনি ছিল সেই রাজ্যের প্রজাগণদের হাসি খুশি আর উল্লাস প্রবল। সেই রাজ্যের সব প্রজারাই ছিল অনেক পরিশ্রমী। এভাবে বেশ ভালোভাবে কাটছিল দিন। কিন্তু একদিনের মধ্যেই রাজ্যের কিছু অনিয়ম দেখা দেয়। রাজ্যের সুখ শান্তি নষ্ট হতে থাকে। রানীমা চিন্তিত হয়ে পড়েন। রানীমা সেলাইয়ের কাজে নিয়োজিত একজন দাসী, সেও রাজপ্রাসাদের আসা যাওয়া বন্ধ করে দেয়। রানীমা সেই দাসীর বাড়িতে লোক পাঠিয়ে দেয়। তার আগে বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমাদের এই গল্পটি দেখছো, বাংলাদেশ নাকি ইন্ডিয়া, কমেন্ট করে জানিয়ে দিও। আর সাথে তোমাদের মিষ্টি মিষ্টি নামগুলো লিখে দিও, কারণ আমরা পরবর্তী গল্পটি তোমাদের নাম থেকে বাছাই করে বানাবো। রানীমা আমাকে পাঠিয়েছেন। দাসীরা কেন রাজদরবারে যাচ্ছে না? খেলারা কোথায় আছে আমরা কেউ জানি না বাবা। আপনার রানীমাকে বলবেন যেন আমাদেরকে কেলারাকে খুঁজে পেতে সহযোগিতা করে। আমার মনে হচ্ছে আপনি মিথ্যা বলছেন। কোনো কারণে রানীমা এই কথা জানতে পারলে অনেক রাগান্বিত হবেন। তাই বলছি, দাসী কালারাকে আমার সাথে রাজদরবারে যেতে বলুন। মিথ্যা বলবো কেন বলো বাবা? আমার পরিবারের খেলারাই একমাত্র রোজগারকারী। আমি বৃদ্ধ, আমার স্বামী শয্যাশয়ী, আমার ঘরে ছোট ছোট দুটো বাচ্চাও আছে। খেলারা নিখোঁজ। আমাদের খুব সমস্যার মধ্যে দিন যাচ্ছে। বিশ্বাস করুন, আমি মিথ্যা বলছি না। কেলারার বৃদ্ধ মায়ের কথা শুনে রানীমার কর্মচারী চলে যায় আর গিয়ে রানীমাকে সব কথা খুলে বলে। সব শুনে রানীমা বলে, ব্যাপার না, তোমরা অন্য কাউকে খুঁজে বের করো যে এই রাজপ্রাসাদে সেলার কাজের জন্য উপযুক্ত। ঠিক আছে রানীমা। তারপর রাজকর্মচারী আবারও বের হয়ে পড়ে রাজদরবারে দর্জি খুঁজতে। এভাবে খুঁজতে খুঁজতে অনেক দিন পার হয়ে যায়, কিন্তু সেলাই কাজের জন্য যাকেই রাজদরবারে আনা হয়, 2-4 দিন পর সেসব দাসীরা উধাও হয়ে যেতে থাকে। সবাই খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। গ্রামবাসীরা বলতে শুরু করে, দেখো দেখো, রাজদরবারের লোকেরা আবারও বেরিয়ে পড়েছে দর্জি খুঁজতে। 2 দিন পর পর এত দর্জি যদি উধাও হয়ে যায়, তাহলে রাজ্যের আর কোনো দর্জিই থাকবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এভাবে চলতে থাকলে আর হয় না। কিন্তু চিন্তার বিষয়, এত এত দর্জিগুলো কিভাবে উধাও হয়ে যাচ্ছে। রানীমা উপযুক্ত কোনো পদক্ষেপ নিচ্ছেন না। বুঝি না বাপু। সেই রাজ্যে বাস করত চন্দ্রিমা নামের 14 বছরের একটা মেয়ে। চন্দ্রিমার পরিবারে ছোট্ট ছোট্ট 2 বোন ছিল আর তার অসুস্থ মা। চন্দ্রিমা হাতের টুকটাক কাজ জানত। গ্রামবাসীরা তাদের জামা কাপড় সেলাই করার জন্য তার কাছেই আসতো। এ থেকে যা ইনকাম করা হতো তা দিয়ে কোনো মতে না খেয়ে তাদের দিন যেত। চন্দ্রিমার পরিবার এভাবেই কাটছিল। এমনই একদিনের কথা। সেই দিন চন্দ্রিমার মায়ের অসুখ দ্বিগুণ বেড়ে গিয়েছিল, কিন্তু ঘরে কোনো ঔষধ ছিল না। এই নিয়ে চন্দ্রিমা বেশ চিন্তিত ছিল। আজকে আম্মাজানের ঔষধ নেই, ঘরে একটা চালও নেই, বোনদেরকে কি খেতে দেব কিছুই জানি না। ঠিক সেই সময় চন্দ্রিমার মা পাশের ঘর থেকে ডেকে বলে, চন্দ্রিমা, মা, আমাকে একটু গরম আদা জল দিবি মা? হ্যাঁ আম্মা জান, নিয়ে আসছি, এই নেন আপনার আদা জল। মারে, ঘরে তো মনে হয় না জল ছাড়া আর কোনো কিছুই আছে। তোমার বোনেরা না খেয়ে বসে আছে, আর তোমাকেই বা চাপ দিচ্ছি আমি কোন মুখে? বাচ্চা বয়সে আমাদের সবার আহারের দায়িত্ব তোমার কাঁধে। যেটুকু করতে পারছো তাই তো অনেক।
আম্মাজান, এভাবে বলবেন না। আমি চেষ্টা করছি বেলা ফুরানোর আগে আহারের ব্যবস্থা করতে। এই বলে চন্দ্রিমা ঘর থেকে বের হয়ে যায়। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চন্দ্রিমা রাজদরবারে সেই সব লোকেদের সাথে দেখা করে। চন্দ্রিমাকে দেখে রাজদরবারের লোকেরা বলল, এই যে মেয়ে, তুমি কি জানো এই গ্রামে এমন কোনো মেয়ে আছে কিনা যে সেলাইয়ের কাজে দক্ষ? দক্ষ সেলাইয়ের কাজ? কেন বলুন তো? টুকটাক সেলাইয়ের কাজ তো আমিও করতে পারি। তাহলে তুমি চলো আমাদের সাথে। আসলে কি বলো, আমাদের রাজদরবারে একজন দক্ষ সেলাই কারিগর দরকার। ভালো মাইনে পাবে। রাজদরবারে কাজ বলে কথা, বুঝতে পারছো নিশ্চয়? বুঝতে তো পারছি, কিন্তু আমি আসলে দক্ষ নই। রাজদরবারের পোশাকীয় কাজ নিখুঁত না হলে নিশ্চয়ই শাস্তির থেকে রেহাই পাবো না। সে নিয়ে তুমি ভেবো না, রানীমা যথেষ্ট দয়ালু, তিনি তোমাকে সাহায্যই করবেন। কিন্তু আমার পরিবারের অবস্থা করুন। এখন যদি আমি রাজদরবারের একটা কাজ পেয়ে যাই, তাহলে আমার পরিবার খুব ভালোভাবেই চলতে পারবে। আমি রাজি আছি রাজদরবারে কাজ করতে, কিন্তু আমি আমার মায়ের সাথে কথা বলতে চাই। আম্মাজানের অনুমতি নিয়ে তারপর রাজদরবারে যাব। ঠিক আছে, তাহলে তোমার বাড়িতে চলো। আরে আপনারা কেন কষ্ট করতে যাবেন? আমি একাই রাজদরবারে চলে যেতে পারবো। না না, পাছে কোনো অজুহাত দেখাও। রাজদরবারে অতি দ্রুতই একজন দর্জি দরকার। রানীমার আদেশ, আজকেই দর্জি খুঁজে নিয়ে যেতে হবে। সেই সকাল থেকে আমরা খুঁজছি, এখন বেলা শেষে তোমাকে পেলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন। তারপর চন্দ্রিমা লোক দুজনকে সাথে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। আর চন্দ্রিমা ঘরে গিয়ে তার মাকে সব কথা খুলে বলে, কিন্তু সব শুনে তার মায়ের মুখটা ফ্যাকাশে হয়ে যায়, যেন একরাশ চিন্তা ভর করে। চন্দ্রিমার মা তখন বলে, মা চন্দ্রিমা, যতটা আমি শুনেছি রাজপ্রাসাদে কিছু একটা গোলমাল আছে। ওইখানে দর্জিরা 2-4 দিনের বেশি টিকতে পারে না শুনেছি, তারপর আর তাদের কোথাও খুঁজে পাওয়া যায় না। না খেয়ে থাকবো মা, তবু তো এখানে যেতে রাজি হোস না। আমরা তোমাকে হারাতে চাই না। আম্মাজান, আপনি এসব গুজব কোথা থেকে শুনেছেন? ঘরে বসে থেকে? আমি তো রোজ বাইরে যাই, কোথাও তো এমন কথা শুনতে পেলাম না। রাজদরবারে কি শুধু দর্জিদের জন্যই রাক্ষস নাকি, যে শুধু দর্জিদেরকেই খেয়ে উধাও করে দেয়, আর বাকি মানুষগুলো দিব্যি ঘুরে বেড়াচ্ছে, বেঁচে আছে? তাদের তো কিচ্ছু হচ্ছে না। আমি বুঝেছি, তোমাকে বলে কোনো লাভ নেই, কিন্তু আমি তোমাকে রাজদরবারে যেতে দিতে পারি না। আমি রাজদরবারে রক্ষীদের মানা করে দিচ্ছি। এই কথা বলে চন্দ্রিমার মা ঘরের বাইরে গিয়ে রাজদরবারের লোকেদেরকে বলে, ক্ষমা করুন, আমি অসুস্থ বৃদ্ধা। আমার মেয়েটাই একটু বড়। ঘরে আমার আরও 2জন বাচ্চা মেয়ে আছে। আমাদের সবার দেখাশোনার দায়িত্ব চন্দ্রিমাই করে থাকে। তাই চন্দ্রিমা চলে গেলে আমরা সবাই মারা যাব সেবার অভাবে। চন্দ্রিমা রাজদরবারে কাজে যেতে পারবে না। আপনারা এখন আসতে পারেন। বুড়িমা, যত সহজে বলে দিলে। আমরা যদি রানীমাকে গিয়ে বলি, তুমি আমাদেরকে মুখের ওপর এভাবে না করে দিয়েছো, রানীমা তোমাদের সব কটার গর্দান নিয়ে নেবে। তাই বলছি, ভালোই মেয়েকে রাজদরবারে দিয়ে দাও। ভালো মাইনে পাবে। সেই মাইনে দিয়ে দাসীও রেখে দিতে পারবে। দাসী তোমাদের সেবা করবে। রাজ দরবারের জন্য একজন দর্জি দরকার, কেবল বুঝলে? এই গুণ তো আর সবার মাঝে থাকে না, কিন্তু দাসী তো যে কেউ চাইলেই হতে পারে। ক্ষমা করুন বাবারা, আমার মেয়ের বয়স কম। রাজদরবারে এত ভারী ভারী পোশাক তৈরির কাজ আমার মেয়ে করতে পারবে না। তখন চন্দ্রিমা সেখানে আসে আর বলে, আমার আম্মাজানের কথায় আপনারা কিছু মনে করবেন না। চলুন, আমি আপনাদের সাথে রাজদরবারে যেতে প্রস্তুত।
ঠিক আছে চলুন। আর হ্যাঁ, রানীমার দেওয়া এই 1000টি রৌপ্য মুদ্রা আপনাদের পরিবারের জন্য। এটা আপনাদের পরিশ্রমের জন্য অগ্রিম দেওয়া হলো। এগুলো ছাড়াও প্রতি সপ্তাহে 1000টি রৌপ্য মুদ্রা পাবে আপনার পরিবার। এই কথা শুনে চন্দ্রিমা বেশ খুশি হলো আর সে ভাবলো যাক এবার তার পরিবার একটু সচ্ছলতা পাবে। এই কথা ভেবে চন্দ্রিমা রাজদরবারে চলে গেল। রানীমা চন্দ্রিমাকে দেখে খুবই খুশি হলেন। তারপর রানীমা বললেন, তোমার আগমনে আমি খুব খুশি হয়েছি। আশা করছি তুমি তোমার কাজগুলো খুব মন দিয়ে করবে আর আমাকে তৃপ্ত করতে পারবে। কিন্তু রানীমা, আমি হাতের কাজে অতটা দক্ষ নই যেমনটা আপনি ভাবছেন। আহা বাছা, এত ফর্মালিটির কোনো প্রয়োজন নেই প্রিয়। আমার এখন থেকে পরিবারের মতোই, আর তোমার সম্পর্কে আমি সবকিছু জানি। তুমি আমার সাথে আসো। এই কথা বলে চন্দ্রিমাকে রানীমা একটা কক্ষে নিয়ে যায়। সেখানে অনেকগুলো সুন্দর সুন্দর গাউন রাখা ছিল। রানীমা তখন বললেন, দেখো বাচ্চা, এই গাউনগুলো মনোযোগ দিয়ে দেখো। এগুলো তোমার আগে যারা এসেছিল তাদের ফাইনাল ওয়ার্ক। দেখে নাও। এত সুন্দর কাজ শেষ করেছে, তবুও তাদেরকে চলে যেতে হয়েছে। একদম তাই ভাবতে পারো। এজন্য সব সময় বেস্ট কিছু করার চেষ্টা করবে। রানীমার সব কথা শুনে চন্দ্রিমা অবাক হয়ে গেল। তার মাথার উপর দিয়ে গেল। সে কোনো কিছুই বুঝতে পারল না, শুধু এতটুকুই বুঝতে পারল নিশ্চয় কোনো গোলমাল আছে। এরপর চন্দ্রিমাকে একটা কক্ষ দেওয়া হলো থাকার জন্য। চন্দ্রিমা সেই কক্ষে শুয়ে বিশ্রাম নিতে লাগলো। কিন্তু গভীর রাতে হঠাৎ মনে হলো তার নাম ধরে কেউ ডাকছে। চন্দ্রিমা চোখ খুলে এদিক ওদিক খুঁজতে লাগলো, কিন্তু কাউকে দেখতে পেল না। হয়তো আমার মনের ভুল, বাড়িতে সবাই হয়তো আমার কথা ভাবছে, বিশেষ করে আম্মাজান। এজন্যই হয়তো খারাপ কিছু স্বপ্নে দেখেছি। ঘুমিয়ে যাই, সকাল তো আবার রানীমার সাথে দেখা করে কাজ শুরু করতে হবে। এই কথা বলে চন্দ্রিমা ঘুমিয়ে পড়ল। সকালে যখন চন্দ্রিমা রানীর কক্ষের দিকে যাচ্ছিল, তখন হঠাৎই রাজকুমার এলিসের সাথে তার দেখা হয়ে যায়। সুদর্শন রাজকুমারের দিকে চোখ যেতেই চন্দ্রিমার চোখ স্থির হয়ে যায়। রাজকুমারের রূপে মুগ্ধ হয়ে যায়। রাজকুমার চন্দ্রিমাকে দেখে তখন বলে, এ তুমি মেয়ে, রাজদরবারে তো আগে তোমাকে দেখিনি। আমি রানীমার নতুন দর্জি। গতকালই প্রাসাদে এসেছি। আজ থেকে কাজে যোগদান করব। ও আচ্ছা, তুমি তাহলে নতুন দর্জি? ভালো, বেশ ভালো। জানো তো, এই প্রাসাদে কথা বলে সময় কাটানোর মতো আমার কেউ নেই। যাক, তোমার সাথে কথা বলা যাবে। চলো না, তোমাকে আমার বাগানটা ঘুরে দেখাই। আসলে আজ তো আমার প্রথম দিন, তাই সময় নষ্ট না করে কাজে যোগ দিলেই হয়তো রানীমা খুশি হবেন। উনি হয়তো আমার জন্যই অপেক্ষা করছেন। বেশ ভালো কাজের মেয়ে দেখছি তুমি। ঠিক আছে, তাহলে বিকালে এসো রাজবাগানে। আমি তোমার জন্য অপেক্ষা করব। এই বলে রাজকুমার সেখান থেকে চলে গেল। চন্দ্রিমা রানীমার কাছে গেল। রানীমা তাকে দেখে মুচকি হাসলো, যেন এক রহস্যময় হাসি। তারপর রানীমা চন্দ্রিমার হাতে কিছু কাপড় তুলে দিল আর বলল, তুমি হয়তো জানো না, রাজকুমার এলিসের বিয়ের আসর সন্নিকটে। আমি চাই রাজকুমারের বিয়েতে পরার উপযোগী সমস্ত গাউন তুমি নিজের হাতে আমার জন্য তৈরি করবে। কিন্তু রানীমা, আমি কি সেটা নিখুঁতভাবে ভালোভাবে কাজ করতে পারবো? তোমাকে যে পারতেই হবে, আর যদি না পারো তাহলে তোমার পরিবার না খেয়ে পেয়ে মারা যাবে। তুমি চাও ওরা কষ্ট পাক, নাকি ওদের জন্য সর্বোচ্চটা দিয়ে তুমি কাজ করবে? বলো, তুমি কোনটা চাও? আমি চাই না রানীমা, আমার জন্য আমার পরিবারের কেউ কষ্ট পাক। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। এই কথা বলে চন্দ্রিমা কাপড় হাতে নিয়ে চলে যায় তার কক্ষে আর বসে
রানীমার পোশাক সেলাইয়ের কাজ করে। কাজ করতে করতে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। রাজকুমারের কথা চন্দ্রিমা একদমই ভুলে যায়। চন্দ্রিমা সেই দিন রাতেও ঘুমের ঘোরে কিছু একটা আওয়াজ শুনতে পায়, কিন্তু সেটার পাত্তা না দিয়ে চন্দ্রিমা ঘুমোতেই থাকে। পরের দিন সকালে চন্দ্রিমা হাঁটতে বের হয় রাজপ্রাসাদের বাগানে। অপরূপ সুন্দর সুন্দর গাছ আর ফুল দেখে চন্দ্রিমা অবাক হয়ে তাকিয়ে থাকে। মুহূর্তেই চন্দ্রিমার মন ভালো হয়ে যায়, তার মুখে হাসি ফুটে ওঠে। হঠাৎ হাঁটতে হাঁটতে চন্দ্রিমা একটা অন্যরকম ফুলের গাছ দেখতে পায়। সূর্যমুখী ফুলের একটা গাছ, যেই গাছটিতে 7টি ফুল ফুটেছিল, কিন্তু ফুলগুলো ছিল কালো রঙের। চন্দ্রিমা এমন সূর্যমুখী ফুল আর কখনোই দেখেনি, তাই কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইল। ঠিক সেই মুহূর্তে সেখানে রাজকুমার এলি চলে আসলো। কি ব্যাপার বলো তো? গতকাল বিকালটা তোমার সাথে উপভোগ করতে চেয়েছিলাম, কিন্তু তুমি বাগানে এলে না। কেন আসবে না এমন কিছু বললেও না। সব কথা কেন বলতে হবে রাজকুমার? আপনিও তো আমাকে বলেননি আপনার যে বিয়ে ঠিক হয়ে আছে। হ্যাঁ বলিনি, কিন্তু আমার হাতে সময় কম রাজকুমার, অন্য কোনো সময় কথা হবে। এই কথা বলে চন্দ্রিমা সেখান থেকে চলে গেল। এরপর চন্দ্রিমা পোশাক তৈরির কাজে ভীষণ ব্যস্ত হয়ে পড়ল। নাওয়া খাওয়া বাদ দিয়ে চন্দ্রিমা পোশাকের ডিজাইনের কাজ করতে লাগলো। এভাবে বেশ কিছুদিন চলে গেল। রাজকুমারের বিয়ের দিন অতি সন্নিকটে। পোশাক তৈরির কাজও প্রায় শেষের দিকে। সেই দিন রাতে চন্দ্রিমা কোনোভাবেই ঘুমাতে পারছিল না। বারবার কিছু একটা আওয়াজ তার ঘুম ভেঙে যাচ্ছিল, আর বারবার বাগানের সেই রহস্যময়ী কালো সূর্যমুখী ফুলের কথা মনে পড়ছিল। গভীর রাত, চন্দ্রিমা একা একাই চলে গেল সেই বাগানে। ফুল গাছটির সামনে গিয়ে দাঁড়াতে একটা ফুল তার সাথে কথা বলতে শুরু করলো। চন্দ্রিমা, তুমি আমাকে বাঁচাও। আমরাও তোমার মতো এই প্রাসাদের দর্জি ছিলাম, কিন্তু রাক্ষসী রানী আমাদের জীবন নিয়ে নিয়েছে। আমাদের আত্মাকে এই ফুলে বন্দি করে রেখেছে। তুমি আমাদের আত্মাকে মুক্ত করে দাও। তোমরা এসব কি বলছো? আমি তোমাদের কথা কিছুই বুঝতে পারছি না। আমি কিভাবে তোমাদের আত্মা মুক্ত করব? আর তোমরা রানীকে রাক্ষসী রানী বলছো বা কেন? তাহলে শোনো, এই রাজ্যের রানী সফরে গিয়েছিল আজ থেকে 1 যুগ আগে, কিন্তু রাজা আর রানী কঠিন রোগে আক্রান্ত হয়ে সেখানেই মারা যায়। আর এটা দেখে নেয় সেখানকার এক রাক্ষসী। তখন সেই রাক্ষসী রানীমা রূপ নিয়ে এই প্রাসাদে ঢুকে পড়ে। তারপর থেকে প্রতি বছর আমাবস্যার রাতে একজন করে দর্জিকে বলি দিত রাক্ষসী, আর তার বিনিময়ে পরবর্তী 1 বছর রাক্ষসী রানী রূপে সেজে থাকার শক্তি পেত। রাক্ষসী সব সময় দর্জি মেয়েদেরকে বলি দেয়, কারণ দর্জিরা গরিব ঘরের মেয়ে হয়, পরবর্তীতে তাদেরকে আর কেউ খুঁজতে আসে না। এইসব তুমি কি বলছো? তাহলে তো আমার সময়ও শেষের দিকে। আমি কিভাবে নিজেকে রক্ষা করব? আর তোমাদের আত্মাকে বা কিভাবে মুক্ত করব? আমাকে দ্রুত উপায় বলে দাও। খুবই সহজ একটা সমাধান আছে। তুমি রানীর জন্য যে পোশাক তৈরি করছো সেটা কোনো সাধারণ পোশাক নয়। এই পোশাকের কাপড়েই লুকিয়ে আছে রাক্ষসী রানীর আত্মা। পোশাক তৈরি সম্পূর্ণ হলে এই পোশাক কোনোভাবেই রানীর কাছে দিবে না। সেই পোশাক তুমি পরে নিবে, আর সেই পোশাক পরে উচ্চ বংশীয় কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। বিবাহের মন্ত্র পড়ার সাথে সাথে রাক্ষসী তার সব শক্তি হারিয়ে ফেলবে। তখন সহজেই তাকে তুমি হত্যা করতে পারবে, আর রাক্ষসী মরলেই আমাদের আত্মার মুক্তি পাবে। কিন্তু আমি কাকে বিয়ে করব? তুমি রাজকুমারকে বিয়ে করবে। রাক্ষসী রানী তার বোনের মেয়ের সাথে রাজকুমারের বিয়ে ঠিক করেছে, কিন্তু সেটা কোনোভাবে হতে দেওয়া যাবে না। তোমার হাতে সময় খুবই কম। তুমি দ্রুত তোমার কক্ষে চলে যাও, আর মনে রেখো পোশাকটি যেন রাক্ষসী কোনোভাবে স্পর্শ করতে না পারে। আমাদের আশীর্বাদ তোমার সাথে থাকবে। এখন দ্রুত চলে যাও।
তারপর চন্দ্রিমা খুব দ্রুতই প্রাসাদে ফিরে গেল আর সেই ফুলের কথা মতো কাজ করতে লাগলো। সেই রাজকুমারের সাথে কথা বলতে বলতে রাজকুমারকে তার হাতের মুঠোয় নিয়ে আসলো।